মাইনাস, তাই তো? এই হ্যাঁ জন্য হ্যাঁ মাইনাস। পাহাড়ের উঁচু উঁচু পাহাড়গুলো মোটামুটি 3 কিলোমিটারের বেশি উঁচু হলেই সেই পাহাড়গুলোর উষ্ণতা নেগেটিভে যেতে শুরু করে দেয়। এই জন্য উঁচু পাহাড়গুলো সারা বছরই বরফেই ঢাকা থাকে। এই হিসেবটা থেকেই সেটা বোঝা যাচ্ছে। আচ্ছা, ট্রোপোস্ফিয়ার গেল। তারপরে যে বায়ুমণ্ডলের স্তর, সেটার নাম দেওয়া হয়েছে স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ার এটা হচ্ছে ভূপৃষ্ঠের উপরে ট্রপোস্ফিয়ারের পর থেকে শুরু করে আরো মোটামুটি 45 কিলোমিটার পর্যন্ত। এক্সাক্ট এইসব কিলোমিটার দেবে না আমাদের, তাও মোটামুটি চেষ্টা করব মনে রাখার। এখানে উষ্ণতা আবার বাড়তে শুরু করে। এই যে -56 হয়ে গিয়েছিল ট্রপোস্ফিয়ারের শেষে, যেটাকে ট্রপোপজ বলে, ট্রপোপজে -56 হয়েছিল, ওটা -56 থেকে আবার বাড়তে শুরু করে। কেন হঠাৎ বাড়তে শুরু করে দিল কেন? আমরা তো শুনলাম উচ্চতা বাড়লে উষ্ণতা কমবে। কত হারে কমবে না, সেটা ট্রপোস্ফিয়ার এই হারে কমেছিল, তো সেটা আবার বাড়তে শুরু করে দিল কেন? না, স্ট্র্যাটোস্ফিয়ারে একটি বিশেষ ঘটনা ঘটে। সেই বিশেষ ঘটনা না ঘটলে আমরা কেউ টিকতাম না, সব মরে যেতাম। সেটা হচ্ছে ওই স্তরে ওজোন গ্যাস আছে, ওজোন, O3। ওই স্তরে ওজোন গ্যাস আছে। ওজোন গ্যাস বায়ুমণ্ডল, এই সূর্য থেকে আসা ভয়ঙ্কর এক রশ্মি, অতিবেগুনি রশ্মিকে শোষণ করে নেয়। সেটা শোষণ করে নেয় বলেই ওই অতিবেগুনি রশ্মি আমাদের পৃথিবীতে এসে পৌঁছয় না। সেটা শোষণ করে বলেই ওর উষ্ণতা আবার বাড়তে শুরু করে। এমনিতে কি শুনেছিলাম প্রথমে, যে সূর্য থেকে ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য আসে বায়ুমণ্ডলে, সেটা শোষণ হয় না। কিন্তু ওই ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে যেটা অতিবেগুনি রশ্মি, ইউভি রে, অবশ্যই ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য সেটাও, ওটাকে শোষণ করার ক্ষমতা ওজোন গ্যাসের একমাত্র আছে। বায়ুমণ্ডলের অন্য উপাদান পারে না। অন্য কোন উপাদান পারে না। কে পারে? না, ওজোন গ্যাস পারে। সেটা পারে বলেই ওখানে উষ্ণতা বাড়তে শুরু করছে। এই লজিক গুলো দিয়ে ব্যাপারগুলো একটু মনে রাখতে হবে। উষ্ণতা বাড়ছে, বাড়তে বাড়তে 0 ডিগ্রি পর্যন্ত হয়ে যায়, সেটাই লেখা আছে দেখবে। এখানে ঝড় বৃষ্টি মেঘ কিছু হয় না, কারণ ওখানে বায়ুমণ্ডলের স্বাভাবিক উপাদানগুলোই সেভাবে নেই। উপাদান আছে বলতে ওজোন গ্যাসটা আছে, সামান্য কিছু নাইট্রোজেন অক্সিজেন আছে, খুবই কম সেটা। ম্যাক্সিমামটাই ওজোন গ্যাস রয়েছে। তাই জন্য এখানে ঝড় বৃষ্টির কোনো ব্যাপার নেই। এই জন্য আরেকটা নামের শান্ত মণ্ডল বলে। এখানে কোনো ঝড় বৃষ্টি হয় না বলে একেই শান্ত মণ্ডল বলা হয়। এরপরে চলে যাচ্ছি নেক্সট স্তরটা। ওজোন স্তর নিয়ে বিশেষ আলোচনা পরে আছে আমাদের, সেটা আমরা পাবো। পরের স্তর হচ্ছে মেসোস্ফিয়ার। মেসোস্ফিয়ার মোটামুটি 85 কিলোমিটার পর্যন্ত হয়, লেখা আছে বইতে। এখানের উষ্ণতা এবার দ্রুত হারে কমতে শুরু করে, কারণ এখানে আর কোনো ওজোন গ্যাস নেই যে অতিবেগুনি রশ্মি শোষণ করবে। এখানে বায়ুমণ্ডলের উপাদানগুলোই সেভাবে নেই। খুবই কম, নগণ্য কিছু নাইট্রোজেন অক্সিজেন থাকে, সেটা অত্যন্ত কম। বায়ুমণ্ডলের যা উপাদান ম্যাক্সিমাম ওই ট্রপোস্ফিয়ারে 75%, বাকি 15-20% মতন শেষ হয়ে যায় স্ট্র্যাটোস্ফিয়ারে। 90%-এরও বেশি কিছু উপাদান, মানে বাতাস যে বা ধূলিকণা যা যা সব হওয়ার, গ্যাস ট্যাস গুলো যা হওয়ার, সব ওই প্রথম দুটো স্তরই বলতে গেলে প্রায় শেষ হয়ে যায়। প্রায় বায়ুশূন্য অবস্থা চলে আসে মেসোস্ফিয়ার থেকেই। তাই জন্য মেসোস্ফিয়ারের উষ্ণতা দ্রুত কমছে। কমতে কমতে শূন্য থেকে -92 ডিগ্রি হয়ে যায়। -92 ডিগ্রি সেলসিয়াস। সবচেয়ে কম উষ্ণতা হয় এই স্তরটাতেই, এই জায়গাটাতেই। এই যেখানে মেসোস্ফিয়ার শেষ হচ্ছে, ওকে মেসোপজ বলে। মেসোপজ মানে যেমন ওই পজ আমরা করি না, কোনো গান টান চালালে, ভিডিও চালালে বলি পজ করে রাখি, সেই রকম পজ আর কি। ওইখানে মেসোস্ফিয়ার শেষ হলো, তাই মেসোপজ।
এটা সবচেয়ে ঠান্ডা মানে শীতলতম স্তর, সেটা আমরা বুঝতে পারলাম। ঠান্ডা হয়ে চলেছে, কারণ এরপরে আর ঠান্ডা হবে না, এরপরে আবার অন্য এফেক্ট চলে আসবে, তাতে উষ্ণতা আবার বাড়তে শুরু করে দেবে। মেসোস্ফিয়ার শেষ, মেসোস্পজ শেষ, পরের স্তরে যাচ্ছি। পরের স্তরের নাম হচ্ছে থার্মোস্ফিয়ার। নামের মধ্যেই বোঝা যাচ্ছে কিছু তাপ টাপের ব্যাপার আছে, উষ্ণতা কিছু বেড়ে যাওয়ার ব্যাপার আছে। একদমই তাই। এটা মোটামুটি 500 কিলোমিটার পর্যন্ত থাকে। প্রথমে এটা ওই 15-16 কিলোমিটার, তারপর এটা 45, তারপর এটা 85 কিলোমিটার, তারপরে 85 থেকে মোটামুটি এটা 500 কিলোমিটার উচ্চতা পর্যন্ত। এই অংশে থার্মোস্ফিয়ারের উষ্ণতা এতই বেশি যে এখানে অনেক রকমের কিছু গ্যাস আয়নিত অবস্থায় থাকতে পারে। বেশ কিছু গ্যাস আয়নিত অবস্থায় থাকতে পারে এবং তারা অস্বাভাবিক রকমের তাপ শোষণ করার ক্ষমতা রাখে থার্মোস্ফিয়ারের ওই অংশকে, এবং তার নামও দেওয়া হয়েছে জন্য আয়োনোস্ফিয়ার বলে। কি ধরনের গ্যাস? অতিবেগুনি ছাড়াও এক্স রশ্মি, গামা রশ্মি, মহাজাগতিক মহাজাগতিক রশ্মি শোষণ হয়, তাই জন্য এখানের উষ্ণতা দ্রুত বাড়ে, অনেক বেশি বাড়ে। কত বাড়ে? -92 থেকে একদম শেষ সীমায় এসে 1200 ডিগ্রি সেলসিয়াস হয়ে যায়। এরা কিন্তু সূর্যের যে মূল রশ্মি বা তাপ শক্তি সেটা শোষণ করছে না, এরা অন্য কিছু রশ্মি, অন্য কিছু তরঙ্গ সেগুলো শোষণ করে, এটা মাথায় রাখতে হবে। এইখানে আন্তর্জাতিক স্পেস স্টেশন আছে, যেখানে সেই স্পেস স্টেশনে গিয়ে বিজ্ঞানীরা গবেষণা করেন। এই অংশেই আছে সেটা, এগুলো মনে রাখতে হবে কোন অংশের কি স্পেশালিটি আছে। মহাকাশের এই অংশেই স্পেস স্টেশন আছে, যেখানে মানুষ গিয়ে থাকতে পারে, গবেষণা চালাতে পারে। এই অংশের আয়নমণ্ডলের যে আয়নের যে স্তর, সেটা কাজে লাগিয়েই পৃথিবী থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়ে ফিরে আসে। পৃথিবীর রেডিও বা টিভি স্টেশন থেকে তরঙ্গ যায়, প্রতিফলিত হয়ে পৃথিবীতে ফিরে আসে। মানে এইভাবে প্রতিফলন কাজে লাগিয়ে বেতার তরঙ্গকে আমরা সঞ্চালিত করতে পারি। তাই জন্য এর একটি বিশেষ কাজ বেতার তরঙ্গ প্রতিফলন করা। এছাড়া যে মেরুজ্যোতির কথা আমরা শুনেছিলাম, ক্লাস 7-8 বইতে দেওয়া ছিল, সেই মেরুজ্যোতি এই অংশেই দেখা যায়। এসব নাম ছিল, অরোরা অস্ট্রালিস, অরোরা বোরিয়ালিস, এসব নাম ছিল। সেটা এই অংশেই দেখা যায়। এতটা উচ্চতায় হয় বলে এতটা উচ্চতায় হয় বলে মেরু অঞ্চলে তো দেখা যায়, এমনকি ইউরোপের দেশগুলো থেকেও দেখা যায় এই মেরুজ্যোতি। গত বছর এতটাই আকাশ পরিষ্কার হয়েছিল এক সময়তে, ভারতবর্ষের লাদাখ থেকেও দেখা যাচ্ছিল ওই জ্যোতি, লাদাখ থেকেও দেখা গিয়েছিল, উঁচু পাহাড়ি জায়গা থেকে এরকম দেখা গিয়েছিল, মাঝে মধ্যে দেখা যায় ওরকম। আচ্ছা, থার্মোস্ফিয়ারের পরে এক্সোস্ফিয়ার, এখানে আর কিছু সেরকম নেই। এক্সোস্ফিয়ারের অংশে এক্সোস্ফিয়ারের উষ্ণতা ওই 1200 থেকে 1600 লেখা আছে দেখবি। তারও বাইরে হচ্ছে বায়ুমণ্ডলের শেষ সীমা, যেখানে বায়ুমণ্ডল অ্যাকচুয়ালি নেই, বাতাস অ্যাকচুয়ালি নেই, কিন্তু যেটা আছে এক্সোস্ফিয়ারের পরে যেটা আছে সেটা হচ্ছে পৃথিবী নিজেই একটা বড় চুম্বক, তাই পৃথিবীর চৌম্বক মণ্ডলের অস্তিত্ব এখানে দেখা যায়। তো চৌম্বকের উপাদানটা, সেটাও একটা উপাদান, ভৌগোলিক উপাদান, পৃথিবীরই উপাদান। তাই জন্য ম্যাগনেটোস্ফিয়ারকেও আমরা বায়ুমণ্ডলের মধ্যে ধরেছি। মোটামুটি পৃথিবীর উপরে 10,000 কিলোমিটার পর্যন্ত বা তারও বেশি কিছু জায়গাতে পৃথিবীর যে চুম্বক ক্ষেত্র, পৃথিবী নিজে একটা বড় চুম্বক, আমরা 7-এর বইতেই পড়েছিলাম। পৃথিবীর চুম্বক ক্ষেত্রে সেই প্রভাব দেখা যায়, তাই জন্য ওটা বায়ুমণ্ডলের মধ্যে ধরা হয়েছে। এই মোটামুটি
দুরকম এই রকমের বায়ুমণ্ডলের ভাগগুলো, এটাকে দুটো ভাগে ভাগ করে নেওয়া হয় রাসায়নিক উপাদানগুলো অনুযায়ী। একটা সমমণ্ডল, একটা দেখবি বিষমমণ্ডল। সমমণ্ডল বলে মোটামুটি উপাদানগুলো সমানভাবে মিশে থাকে, সমানভাবে ছড়িয়ে থাকে। সেটা প্রথম তিনটেকে বলে ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার। আর তার উপরের গুলোকে বলে বিষমমণ্ডল। উচ্চতা বাড়লে শুধু উষ্ণতা কমে তাই নয়, বায়ুমণ্ডলের চাপও কমে, কারণ বাতাসটাই তো কমছে। বায়ুর চাপটাও কমতে থাকে যত উপর দিকে যাব, কারণ বাতাসের পরিমাণ কমে, তাই বাতাসের ওজন কমে, তাই চাপও কমে। দেখবি লেখা আছে প্রত্যেক কিলোমিটারে পারস্তম্ভের মাপে 8.5 সেন্টিমিটার পারস্তম্ভ, এতটা করে চাপ প্রত্যেক কিলোমিটারে কমে যায়। প্রত্যেক কিলোমিটারে এভাবে চাপটাও কমে, শুধু উষ্ণতা না। এই হচ্ছে বায়ুমণ্ডলের ভাগ। এবার স্পেশাল ডিসকাশন আছে ওজোন স্তর নিয়ে। এত কিছুর পরে স্পেশাল ডিসকাশনটা আছে ওজোন স্তরের উপরে। কারণ এই ওজোন স্তর আমাদেরকে টিকিয়ে রেখেছে, নাহলে অতিবেগুনি রশ্মি এসে ঢুকে গেলে সব 12টা বেজে যেত, কেউ টিকতো না। কিভাবে টিকিয়ে রেখেছে সেটা বুঝতে হবে। অ্যাকচুয়ালি ওজোন স্তর একটা বিশাল রকমের ব্যালেন্স সিস্টেমে চলে। কিভাবে না, অতিবেগুনি রশ্মির প্রভাবে ওজোন স্তরে যেমন ক্ষয় হয়, ওজোন স্তর যেমন ভাঙে, আবার নিজে নিজে ওজোন তৈরিও করে নেয়। এই ব্যালেন্স সিচুয়েশন থাকলে তাহলে আমাদের কোনো প্রবলেম নেই, আমরা ঠিকঠাকই চালিয়ে নিতে পারতাম। তো সেই ব্যালেন্সটা থাকে না বলেই এখন প্রবলেম তৈরি হচ্ছে। আমরা আগে দেখে নিই কিভাবে ওজোন গ্যাস তৈরি হয়। ওজোন গ্যাসের উৎপত্তি যেটা, সেটা দেখবি প্রথমে বলা আছে কিভাবে উৎপত্তি হচ্ছে। প্রথমে অক্সিজেনের পরমাণু ইউভি রশ্মি দ্বারা ভেঙে যায়। কেমন ইউভি না, কম তরঙ্গ দৈর্ঘ্যের ইউভি লেখা আছে দেখবি, ভেঙে গিয়ে ও দুটো অক্সিজেন বানায়। বা ওজোন গ্যাসও ভেঙে গিয়ে O2 আর ও তৈরি করে, বেশি তরঙ্গ দৈর্ঘ্যের ওজন এসে পড়লে। এরপর সেটা ওজোন স্তরের উপাদানগুলো মানে ওই ও আর ও টু মিলে O3 বানিয়ে নেয়। এভাবে অতিবেগুনি রশ্মির প্রভাবে ওজোন স্তর ভাঙে আবার তৈরিও হতে থাকে। ওজোন স্তর কিভাবে ভাঙছে সেটাও দেয়া রয়েছে। কিন্তু বর্তমানে এই অতিবেগুনি রশ্মি ছাড়াও আমাদের ভূপৃষ্ঠে পরিবেশ দূষণ তৈরি করে সিএফসি, ক্লোরোফ্লোরোকার্বন, তার সক্রিয় ক্লোরিন বা NO2 এরকম ভয়ঙ্কর কিছু গ্যাস, যারা ওজোন স্তরকে এক্সট্রা অ্যামাউন্টে ভেঙে দিচ্ছে। যেটুকু ভেঙে ওটা ব্যালেন্সে থাকতো, ভাঙতো আবার তৈরিও হয়ে যেত, সেই ব্যালেন্সটা আমরা নিজেরাই নড়বড়ে করে দিয়েছি। দেখ, ওজোন স্তর ধ্বংস করাতে, যে ভেঙে দেওয়াতে, ধ্বংসেতে, সেখানে আলাদা করে সিএফসির ভূমিকা দেয়া রয়েছে। সিএফসি থেকে সক্রিয় ক্লোরিন কিভাবে ওজোনকে ভাঙছে। সিএফসি থেকে তৈরি হওয়া সক্রিয় ক্লোরিন O3 কে ভেঙে ClO, ক্লোরিন মনোক্সাইড, আর O2 বানিয়ে দিচ্ছে। এই ভাঙাটা হচ্ছে এক্সট্রা ভেঙে যাওয়া, যেটা নিজের প্রাকৃতিক পদ্ধতিতে যা ভাঙতো ইউভিতে ভেঙে আবার তৈরি হতো, সেইটা ছাড়া এক্সট্রা এরকম ভাঙছে। এই ভেঙে যাওয়াটার আর পূরণ হচ্ছে না। তাই NO3 কে দেখ রিয়াক্ট করছে, লেখা আছে, রিয়াক্ট করে NO2 + O2 বানিয়ে নিচ্ছে। সেই NO2 আবার চেন প্রসেসের মতন, সে আবার O3 কে ভাঙতে পারে, এই তৈরি হয় NO2, সে আবার ভেঙে দেয় NO+O2 বানিয়ে দিচ্ছে। এই চলতে থাকছে। বাতাসে যত নাইট্রোজেনের অক্সাইড বা সিএফসি বাড়ছে, ততই
এক্সট্রা অ্যামাউন্টে ওজোন স্তর ভেঙে গিয়ে ওজোন স্তরে হোল তৈরি হয়েছে। সেই হোল তৈরি হয়ে যাওয়াতে অতিবেগুনি রশ্মি ওই হোলের মধ্যে দিয়ে আমাদের পৃথিবীতে এসে পৌঁছে যাচ্ছে এবং তার ভয়ঙ্কর প্রভাব আমরা দেখতে পাচ্ছি। সেই ওজোন স্তরের ক্ষতি ভেঙে যাওয়ার ক্ষতিকর প্রভাব আলাদা করে দেখ লেখা আছে। এটা হচ্ছে একটা পরিবেশের সমস্যা গেল। আরো একটা সমস্যা, যেটা আমরা ক্লাস 8 এর বইতে পড়েছিলাম, গ্রিন হাউস গ্যাস। বেশ কিছু গ্যাস যারা অতিরিক্ত তাপ ধরে রাখতে পারে। প্রাকৃতিকভাবে যদি ভাবি, তাপ ধরে রাখার মধ্যে CO2 সবচেয়ে বড় ভূমিকা নেয়। আমাদের পরিবেশে যদি CO2 না থাকতো, তাহলে পরিবেশের উষ্ণতা মাইনাসে চলে যেত, নেগেটিভ হয়ে যেত। কারণ বায়ুমণ্ডলে তাপ ধরে রাখে ম্যাক্সিমামটাই CO2। মানে কার্বন ডাইঅক্সাইড যেমন বেশি হলে সমস্যা, কম হয়ে গেলেও আরো সমস্যা। আমরা যদি মনে করি যে হ্যাঁ, এত কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে, পৃথিবীর লোক অর্ধেক কেন, 400-500 কোটি লোককে মেরে শেষ করে দিলাম, সব জঙ্গল ফিরিয়ে দিলাম আগের মতন, তাতে কি ব্যালেন্স ফিরে আসবে? মোটেই না, আরো গড়বড় হয়ে যাবে। এত পরিমাণে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কমতে শুরু করবে, কার্বন এমিশন এত কমে যাবে, কারণ লোক কমে গেলে গাড়ি ঘোড়া কল কারখানা সব কমবে, আহ, গাছপালা বাড়বে। গাছেদের কার্বন ডাইঅক্সাইড চাই, নাহলে গাছেরাই খাদ্য তৈরি করতে পারবে না। পরিবেশের উষ্ণতা কমতে শুরু করবে, কমতে কমতে নেগেটিভ হয়ে যাবে, আইস এজ ফিরে চলে আসবে, এমন অবস্থা তৈরি হবে। তাই CO2 দরকার, কিন্তু পরিমাণের চেয়ে বেশি CO2 এসে যাচ্ছে। CO2 তো আবার একা নয়, ওর চেয়েও বেশি তাপ শোষণ করার ক্ষমতা CFCর বেশি। CFC হচ্ছে সবচেয়ে বেশি তাপ শোষণ করতে পারার ক্ষমতাটা বেশি, কিন্তু পরিমাণে কম আছে, তাই ওর অবদানটা কম। সবচেয়ে বেশি তাপ শোষণ ক্ষমতা ওর বেশি, তাপ শোষণ করার ক্ষমতা সবচেয়ে বেশি ওর। কিন্তু সবচেয়ে বেশি অবদান কে রাখে? CO2, কারণ পরিমাণেও অনেকটা বেশি আছে। CFC অতটাও পরিমাণ এখনো বাড়েনি, বেড়ে যাবে এইভাবে চলতে থাকলে। পার্সেন্টেজ গুলো লেখা আছে দেখ বইতেই, কোন গ্যাসটা কি উপাদানে আছে। এই যে গ্যাসগুলো তাপ শোষণ করে ওদেরকে গ্রিন হাউস গ্যাস বলে, আমরা পড়েছি, ক্লাস 8 এর বইতেও ছিল। তো এরা তাপ শোষণ বেশি পরিমাণে করে দিচ্ছে, তাই পরিবেশের উষ্ণতা বেড়ে যাচ্ছে। এটাকে আমরা গ্রিন হাউস এফেক্ট নাম দিয়েছিলাম, কারণ ওই যে শীতের দেশে চাষ করে এই টেকনিকে আমরা পড়েছিলাম ক্লাস 8 এর বইতে। শীতের দেশে এমনিতে তাপ কম হয়, তাই জন্য মাটি বা জমিকে ওরা প্লাস্টিকের আবরণ দিয়ে ঢাকা দিয়ে নেয়, যাতে ভেতরে তাপ ধরে রাখতে পারে। দিয়ে সেই ধরনের প্লাস্টিকের তৈরি করা ঘর, আগে কাঁচ দিয়ে হতো, এখন প্লাস্টিক দিয়ে হয়। কাঁচের ঘরেতে প্রচুর শাকসবজি চাষ হতো, তাই জন্য নামটা হয়ে গেছিল গ্রিন হাউস। সেই গ্রিন হাউসের থেকেই গ্রিন হাউস গ্যাস বলছে। পরিবেশের উষ্ণতা বাড়াচ্ছে, গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন ঘটাচ্ছে, তার ক্ষতিকর প্রভাবও লেখা আছে, সেগুলো মোটামুটি আমরা জানি। এভাবে চলতে থাকলে, গড় উষ্ণতা পৃথিবীর বাড়তে থাকলে, মেরু অঞ্চলের বরফও গলে যাবে, হিমবাহগুলো গলবে, হিমবাহ থেকে পাওয়া জলে যে নদীগুলো থাকে, নদীগুলো শুকনো হয়ে যাবে। আর উপকূল অঞ্চলে জলস্তর বাড়বে, সমুদ্রের জলস্তর বাড়তে থাকলে এতটাই বাড়তে শুরু করবে যে পৃথিবীর অনেক বড় বড় দেশ জলের তলায় চলে যাবে। আমাদের ভয়ঙ্কর একটা ভাগ্য এখানেই, ম্যাক্সিমাম বড় বড় সিটি, পৃথিবীর জনসংখ্যার বেশিরভাগ অংশটা, কারণ আমাদের সভ্যতা প্রথম থেকেই নদীমাতৃক সভ্যতা ছিল। জীবন বেঁচে থাকতে গেলে জল চাই, জলই জীবন। তাই বড় বড় শহর যত আছে দেখবি হয় নদীর ধারে নয় সমুদ্রের ধারে। ভূগোল বইটা পড়লে দেখতেই পাবি। বেশিরভাগ বড় বড় শহর, শুধু আমাদের দেশে না, কলকাতা মুম্বাই চেন্নাই বলে না, বাইরের দেশেও লন্ডন নিউ ইয়র্ক, যা সব বড় সিটি। অস্ট্রেলিয়া তো আবার ভয়ঙ্কর ব্যাপার। অস্ট্রেলিয়ার কত বড় দেশ, বিশাল বড় দেশ, ভারতের চেয়ে অনেক বড়, কিন্তু ওদের বসবাসযোগ্য আর চাষযোগ্য জায়গা হচ্ছে শুধু সমুদ্রের ধারগুলোই।
যত সিটিগুলো আছে, যে বড় মেন সিটিগুলো, ওদের দেশের 80% লোক সিটি মানে শহর কেন্দ্রিক। বাকি ওই গ্রামে যায়, চাষ করে, আবার শহরে চলে আসে। ব্রিসবেন অস্ট্রেলিয়া, মেলবোর্ন, ওই ব্রিসবেন, মেলবোর্ন, অ্যাডিলেড, এই যে শহরগুলো সবই সমুদ্রের ধারে, যতগুলো শহর আছে সবকটা সমুদ্রের ধারে, এবং সবকটাই ডেঞ্জার জোনে আছে। জলস্তর বাড়লে সবকটা জলের তলায় যাবে। ইন্ডিয়ার মুম্বাই যাবেই, কলকাতাও যাবে, কারণ কলকাতাটা সমুদ্রের খুব কাছে না হলেও সরাসরি গঙ্গা নদীর সঙ্গে যুক্ত সমুদ্র। এবং সেটা খুব বেশি দিন না, যদি এইভাবে বাড়তে থাকে, গ্লোবাল ওয়ার্মিং হতে থাকে, নেক্সট 25-30 বছর, 50 বছরের মধ্যেই পুরোপুরি এফেক্টগুলো দেখতেই পাওয়া যাবে। ওটা র্যাপিডলি বাড়ছে, সেটাই চলছে, তার ক্ষতিকর প্রভাব লেখাই আছে, সেটা আর বোঝাতে লাগবে বলে আমার মনে হয় না। এই হচ্ছে সমস্যার জায়গা। সমাধান কি? শুধু সমস্যা বললে তো হবে না, তার সমাধানও বলতে হবে। সমাধান তাহলে একটাই, গ্রিন হাউস গ্যাস তৈরি যাতে কম হয় এমন শক্তি উৎস ব্যবহার করতে হবে। আমরা তো মেনলি গ্রিন হাউস গ্যাস তৈরি করছি কয়লা, পেট্রোলিয়াম প্রোডাক্ট গুলো, ডিজেল, পেট্রোল, এইসবের ব্যবহারই। তাহলে সেগুলো কমাতে হবে। এই কমানোর ব্যাপারটা কি নাম দেওয়া হয়েছে স্থিতিশীল উন্নয়ন বলে। স্থিতিশীল উন্নয়ন কাকে বলে সেই সব সংজ্ঞা লেখা আছে, পরীক্ষায় এটা পড়ে গেছে আগেরবার, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল। স্থিতিশীল উন্নয়ন আগের বারের কোশ্চেনে পড়েও গেছে, তাই তোদের আর পড়বে না। তাও একবার দেখিয়ে রাখবি সংজ্ঞাটা। মানে ব্যালেন্সড উন্নয়ন আর কি, যাতে পরিবেশেরও ক্ষতি না হয় অথচ আমরা আধুনিক জীবনযাত্রাও মেনটেন করতে পারি, এটাকে স্থিতিশীল উন্নয়ন বলে। এখন ওই জন্য ইকো ভিলেজ, ইকো সিটি, এইসব নতুন কনসেপ্ট টনসেপ্ট এসেছে না, সেগুলো এইখান থেকে এসেছে। ইকো পার্ক, অমুক তমুক, এইসব কনসেপ্ট, মানে পরিবেশ টিকিয়ে রেখে আমাদের জীবনযাত্রা উন্নত করার চেষ্টা। এরকম নয় যে আমরা আবার জঙ্গলে ফিরে যাই, জঙ্গলে গিয়ে থাকি, চারপাশে জঙ্গল বানিয়ে ফেলি। সেটা তো আর করা যাবে না। আধুনিক জীবনযাত্রা এগোতে থাকবে, কিন্তু পরিবেশের ক্ষতি না করে। পরিবেশের ক্ষতি কে করে? মেনলি হচ্ছে জীবাশ্ম জ্বালানি। জীবাশ্ম জ্বালানি পরিবেশের ক্ষতিটা করে। জীবাশ্ম জ্বালানি, ফসিল ফুয়েল, মানে পেট্রোলিয়াম, ডিজেল, যেগুলো মাটির তলায় প্রাণী উদ্ভিদ চাপা পড়ে তৈরি হয়েছিল, সেগুলোকে আমরা জীবাশ্ম জ্বালানি বলি। ক্লাস 8-এর বইতেও পড়েছিলাম এই ব্যাপারগুলো, আবার 7-এর বইতেও পড়েছিলাম। সবই এগুলো রিপিট হয়ে চলেছে, কারণ ওই পরিবেশের সমস্যা নিয়ে সচেতন করার চেষ্টা ছাত্রছাত্রীদের মাধ্যমে, কিন্তু আমরা ওই বইয়ের পড়াতেই পড়ি, সচেতন কেউ হই না। এটা বোঝাতে গিয়ে জ্বালানির তাপন মূল্য বলে একটা সংজ্ঞা লিখেছে, দেখ, খুব ইম্পর্টেন্ট সংজ্ঞা। পড়াশোনার সেন্সে যদি বলি, তাহলে মাধ্যমিক 2026-এ, 26 বলছি, 27-এ, খুব ইম্পর্টেন্ট সংজ্ঞা এটা। জ্বালানির তাপন মূল্য বলতে কি বোঝো, তার একক কি? এই অংশ থেকে এই কোশ্চেনটা দিতে পারে। চ্যাপ্টার থেকে 2 নম্বরের কোশ্চেন পড়বে, শর্ট কোশ্চেন বাদ দিয়ে। একটা 2 নম্বরের ওই প্রথম অংশে হয় ওজোন স্তর, না হয় গ্রিন হাউস এফেক্ট ধরে পড়ে। আর একটা অংশ এই সমাধানের জায়গা, মানে বিকল্প শক্তি উৎস বা এই জীবাশ্ম জ্বালানির ব্যবহার না করে কি সমাধান হবে। তাপন মূল্য বলতে একক ভরে কোনো জ্বালানি থেকে যতটা তাপ শক্তি পাওয়া যেতে পারে। তাহলে তার একক কি হবে? একক ভর ধরে বললে শক্তি বাই ভর, জুল পার কেজি হতে পারে, কিলো জুল পার কেজি হতে পারে যদি বড় এককে লিখি। আয়তন ধরে বললে জুল পার ঘন মিটার হতে পারে, এরকম অনেক একক হতে পারে যদি আয়তন ধরে বলি। বেশ কিছু জ্বালানির দেখ তাপন মূল্য লেখা আছে বইতে। পেট্রোলিয়াম, গ্যাসোলিন, কেরোসিন, ডিজেল, রান্নার গ্যাস, এদের মধ্যে রান্নার গ্যাসটা একটু বেশি আছে তাপন মূল্যটা। সিএনজি, সিএনজিও লেখা আছে। সিএনজি যেগুলো বাসে চালানো বা গাড়ি চালাতে ইউজ করে যে গ্যাস, সিএনজি। বাড়িতে যেটা ইউজ হয় সেটা হচ্ছে এলপিজি। এগুলো ছাড়া আরেকটা হয় হাইড্রোজেন, হাইড্রোজেন ফুয়েল। তার তাপন মূল্য সবচেয়ে বেশি, সেটা এখানে দেয়নি। এটা প্রায় 2 লক্ষ কিলো জুল পার কেজি, এটা এখানে দেয়নি।
হাইড্রোজেন ফুয়েলেরও তারও ইউজ করা হয়। যেসব রকেট টকেট যায় ওগুলোতে হাইড্রোজেন ফুয়েল ইউজ করা হয়। তো এইগুলো তো জীবাশ্ম জ্বালানির গুলো বলা আছে, সেগুলো বাদ দিয়ে কি করা যাবে? সেইগুলোকেই বলা হয় রিনিউয়েবল সোর্স বা অপ্রচলিত বা বিকল্প শক্তি উৎস। অপ্রচলিত, নন কনভেনশনাল বিকল্প শক্তি উৎস, সেগুলোর ব্যবহারের উপর আমাদের জোর দিতে হবে। জোর দিচ্ছি, আমরা দিইনি যে তা না, অনেক ক্ষেত্রে বাধ্য হয়ে দিচ্ছি। কারণ পেট্রোল ডিজেল এগুলো তো প্রায় কমেই আসছে, শেষ হয়ে আসছে। আবার এইসব দেশগুলো যুদ্ধ করছে, যুদ্ধ করেই কত পেট্রোল ডিজেল নষ্ট করে ফেলছে। আবার বড় বড় সব তেল খনিগুলোকে উড়িয়ে দিচ্ছে, এসবও চলছে। এমনি তেল নেই, তারপর আবার যুদ্ধ করে তেল নষ্ট করছে। তো যাই হোক, সে ব্যাপারে করুক ওরা। এই অপ্রচলিত শক্তি উৎসের মধ্যে সোলার প্যানেল ভালো রকম জোর দেওয়া হয়েছে। এখন রাস্তাঘাটে অনেক জায়গাতেই করা হয়েছে, অনেক স্কুলেতে করেছে, অনেক বাড়িতে অনেকে করছে। এটা গভর্নমেন্ট থেকেও হেল্প করছে, গভর্নমেন্ট সাবসিডি দেয় সোলার প্যানেল বসানোর জন্য। পরিবেশ দূষণ নেই বলতে গেলে, এতে কোনো দূষণ নেই, যত খুশি ব্যবহার করা যায়। শুধু সোলার প্যানেল আর একটা ব্যাটারি বসিয়ে সেট করে বসিয়ে নিলেই হচ্ছে। এমনকি অনেক বাস, বাইক, গাড়ি, সেগুলোতেও সোলার প্যানেলে চালানোর চেষ্টা চলছে। মানে এটাই ভরসা, যদি আমরা এরকম কিছু বাড়াতে পারি আস্তে আস্তে, তাহলে অটোমেটিক পেট্রোল ডিজেল শেষ হোক আর নাই হোক, পেট্রোল ডিজেল লোকে ইউজই করবে না। যেভাবে ব্যাটারি ক্যাপাসিটি গুলো বাড়ানো যাচ্ছে দিনে দিনে, আগে ব্যাটারিতে প্রথমে ছোট গাড়ি চালাতেই সাহস হতো না লোকের। এখন বাস চলছে, কলকাতাতেই আছে বেশ কিছু ইলেকট্রিক বাস, ব্যাটারিতেই চলে। বড় বড় ব্যাটারি ভেতরে বসানো আছে, তাতেই চলে। এতে করে কি হচ্ছে, অনেকটাই পলিউশন লেভেল কমানো যাচ্ছে। সেটা একটা আশার কথা, ভরসার কথা। এছাড়া বায়ু শক্তি, বায়ু কলের গল্প পড়েছিস, শুনেছিস। ভূতাপ শক্তি, জোয়ার ভাটার শক্তি, বায়োগ্যাস বা বায়োগ্যাস প্ল্যান্ট। এই যে এত জৈব জৈব বর্জ্য পদার্থ যেগুলো, ধর এই যে কলকাতাতেই করেছে, অন্যান্য বাইরের দেশে অনেক জায়গাতেই করেছে। যত কর্পোরেশন থেকে যত বায়ো ওয়েস্ট গুলো কালেক্ট করে নিয়ে ওগুলো চলে যায় ধাপার মাঠের ওখানে, একটা পাওয়ার প্ল্যান্ট বানিয়েছে। এই বায়োগ্যাস থেকে তৈরি হচ্ছে কারেন্ট। এইসব বিকল্প উৎস ব্যবহার আমাদেরকে দিনে দিনে বাড়াতে হবে সোজা কথায়। আরো একটা উপায় করেছি বায়োফুয়েল, যেগুলো বায়োফুয়েলের ভাগ আছে অনেক রকমের। বায়োফুয়েল, জৈব জ্বালানির মধ্যে বায়ো ইথানল, বায়ো ডিজেল, মানে পেট্রোল ডিজেলের সাথে অ্যালকোহল মিশিয়ে চালানো হচ্ছে। অ্যালকোহল মিশিয়ে পেট্রোল ডিজেল কম দিয়ে চালানোর চেষ্টা হচ্ছে। অনেক দেশে সেটাই করে। যেসব দেশে পেট্রোল ডিজেল বেশি নেই, বা থাকলেও মানে নেই, তারা কিনতেও পারে না বেশি। আমাদের দেশ তাও কিনতে পারে, আমাদের দেশের কেনার ক্ষমতাটা আছে। সাউথ আমেরিকান কান্ট্রিগুলো যেমন ব্রাজিল, আর্জেন্টিনা, এইসব আরো কিছু দেশ আছে এরকম, আফ্রিকান কান্ট্রিও কিছু আছে, যাদের অত টাকাই নেই, অত তেল রিফাইন করারই ব্যবস্থা নেই, রিফাইনারি গুলোই নেই এত। আমাদের দেশে অনেক রিফাইনারি আছে, শুধু কেনে না তাই না, কিনে নিয়ে রিফাইন করে আবার বিক্রি করে বিভিন্ন দেশকে, টাকা প্রফিট করে, এরকম একটা ব্যাপার। যে দেশের এই ক্যাপাসিটি নেই, তারা কি করে, তারা এই যেমন ব্রাজিলেই করে, ওদের দেশে প্রচুর আখ চাষ হয়, সেই আখ থেকে ওরা ইথানল বানিয়ে নেয়, অ্যালকোহল, ইথাইল অ্যালকোহল, যেটা দিয়ে ডিজেলের সাথে মিশিয়ে গাড়ি চালায়। আমাদের দেশেও শুরু হয়েছে এখন ইথানল মেশানো, বেশ কিছু পেট্রোল পাম্পে এরকম বায়ো ইথানল পাওয়া যাচ্ছে। তাতেও কিছুটা কমানো যাচ্ছে, পরিবেশ দূষণও কমবে, আর এনার্জি সাশ্রয়ও করা যাবে। বেশ কিছু গাছের বা উদ্ভিদ দেহ থেকে এরকম ধরনের তেলও বেরোয়, যেগুলোকে ব্যবহার করা যায়। এগুলোকে পেট্রোক্রপ বা পেট্রো প্ল্যান্ট বলে নাম দেওয়া হয়েছে, দেখবি লেখা আছে বইতে। জ্যাট্রোপা, কার্কাস, ক্যালিট্রপিস, এইসব নাম টাম লেখা আছে। এগুলো একটু মনে রাখতে হবে, শর্ট কোশ্চেনে দিয়ে দিতে পারে। এই জন্যই বইটা ভালো। এই যে জেনে রেখো জেনে রেখো করে যা লেখা আছে, ওই জেনে রেখো গুলি বেশিরভাগ শর্ট কোশ্চেনে কাজে লাগে আমাদের। এক ধরনের সামুদ্রিক শ্যাওলা চাষ করা যায়, যেগুলোর থেকে বায়োডিজেল বানানো যায়। যে শ্যাওলা সমুদ্র থেকে কালেক্ট করা যায়, বা চাষও করছে অনেকে সমুদ্রে,
মধ্যেই, সমুদ্রের উপকূল অঞ্চলে এরকম ব্যবস্থাও করেছে। আরো নতুন কিছু উৎস পাওয়া গেছে, সেটা হচ্ছে মিথেন গ্যাস। মিথেন গ্যাস ক্ষতিকর গ্যাস নয়, বিষাক্ত গ্যাস নয় বলে সুইট গ্যাসও বলে। আদৌ সুইট কিছু না, খেয়ে মিষ্টি লাগবে সেরকম কিছু নয়, শুধু বিষাক্ত কোনো গ্যাস নেই তাই। কয়লার খনিগুলোতে প্রচুর মিথেন গ্যাসের সন্ধান পাওয়া যায়, সেটাকে কোল বেড মিথেন, সিবিএম বলে, কোল বেড মিথেন। কোল বেড মিথেন, এই মিথেন থেকেও আমরা গ্যাসটাকে কাজে লাগাচ্ছি শক্তির উৎস হিসেবে, সেই সবও বলা আছে দেখি। মিথেন হাইড্রেট, একদম মিথেন গ্যাসের জমে থাকা বরফের মতন কেলাসাকার পদার্থ, মিথেন হাইড্রেট বলে লেখা আছে একদম লাস্টে। 4CH4 23H2, এইটা হচ্ছে তার সংকেত দেওয়া আছে দেখুন। প্রচুর মিথেন পাওয়া যায় মিথেন হাইড্রেট থেকে, বেশি পরিমাণে মিথেন পাওয়া যায় বলেই ওটাকে ফায়ার আইস বলে, মানে এমনই মিথেন আছে ওকে সরাসরি চাইলে আগুন জ্বালালেও চলে যাবে, এরকম ব্যাপার। অনেক জায়গাতেই সমুদ্রের নিচে বিভিন্ন জায়গায় মিথেন হাইড্রেটের সন্ধান পাওয়া গেছে, এরকম বেশ কিছু দেশে প্রচুর আছে জমে, সেগুলোকেও ব্যবহার করা যাচ্ছে তুলে। ভবিষ্যতে পেট্রোল ডিজেল এইসব শেষ হয়ে গেলে মিথেন হাইড্রেট থেকে শক্তি অনেকটাই যোগান পাওয়া যাবে আশা করা যায়। যেমন ওই যে তোর এতে কানাডার উত্তর দিকে, গ্রিনল্যান্ডের ওই রকম উত্তর দিকটায় বরফে ঢাকাই থাকে সবসময়। এমনকি কানাডার উত্তর দিকের ওরকম বরফে ঢাকা অংশ অনেকটাই কানাডা ইউএসএ কে দিয়ে দিয়েছিল, ইউএসএ চেয়েছে দিয়ে দিয়েছিল, যাও নিয়ে নাও। এবার অত কিছু ভাবিনি, পরে দেখা যাচ্ছে ওই অংশে প্রচুর মিথেন গ্যাস জমে আছে, বিশাল পরিমাণে মিথেন গ্যাস জমে আছে। তো এরকম বেশ কিছু জায়গাতে এরকম পাওয়া যাচ্ছে মিথেন গ্যাসেরও সন্ধান, সেটাও শক্তির যোগান দিবে আমাদেরকে, কিন্তু এই ধরনের গ্রিন হাউস এফেক্ট তৈরি করার জ্বালানির ব্যবহার যত পারা যায় আমাদেরকে কমিয়ে আনতে হবে, তাহলে পৃথিবী টিকে থাকবে, নাহলে খুবই ভয়ঙ্কর অবস্থার দিকে এগোবে। তো যে ধরনের কোশ্চেন গুলো বইতে আছে সেগুলো আগে করে নিবি, ওর মধ্যেই পড়বে পরীক্ষায়, বাইরে কিছু দেওয়ার মতন নেই। শর্ট কোশ্চেন কিছু ঘুরিয়ে ফিরিয়ে দিতে পারে, সেগুলো আমি আরো কিছু করিয়ে দেবো। তোরা অনুশীলনীটা এটা করে নিবি, করে আমাকে চেক করে নিবি, পাঠিয়ে দিবি, আমি দেখে নেবো। চেষ্টা কর পরের দিনের মধ্যে পুরো সিলেবাসটাকে রিভাইজ করে নেওয়ার, তাহলে একটা পরীক্ষা নিয়ে নেওয়া যাবে। যদি কোনো ওই চ্যাপ্টারের কোথাও কিছু বোঝার মতন প্রবলেম আছে তো বলতে পারিস যে এই জায়গাটা বুঝতে পারিনি।